নমস্কার, আমি সৌরভ মুখার্জি, দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার যে নিউ সিলেবাস তার একটা প্রধান কবিতা দিগ্বিজয়ের রূপকথা। কে লিখেছেন? লেখিকার নাম নবনীতা দেবসেন। প্রথমেই বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব, পাশের বেল আইকনটি প্রেস করে অবশ্যই সঙ্গে থেকো। আমরা নিত্য নতুন এডুকেশনাল ভিডিও আপলোড কিন্তু করতেই থাকি আমাদের চ্যানেলে। তো যাই হোক, মূল আলোচনায় আসি। দেখো, কবিতাটাই নামকরণ প্রথমে আসি আমরা, নামকরণ প্রসঙ্গ দিগ্বিজয়ের রূপকথা। তাহলে আমাদেরকে তো টেক্সট খুঁটিয়ে পড়তে হবে, কারণ আমাদের যেহেতু প্যাটার্নটাই হচ্ছে টোটালি এমসিকিউ প্যাটার্ন। আমরা অলরেডি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, তার যে লিঙ্ক তা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা সিলেবাসটা একবার দেখে নিতে পারো। আর তোমাদের যদি আমরা সাপোর্ট পাই তাহলে আমরা প্রত্যেকটা টপিক কিন্তু আলোচনার একটা প্রয়াস কিন্তু রাখছি। যাই হোক, মূল আলোচনা কি? দিগ্বিজয় কথার আগে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা যদি একাডেমিক প্রসঙ্গ দেখি না, তাহলে আমরা স্পেলিংটা পাবো এইরকম, দিগ্বিজয়। ক্লিয়ার? যদি আমরা একাডেমিক ওয়েতে দেখি তাহলে দিগ্বিজয় হচ্ছে অ্যাকচুয়াল স্পেলিং, বানান অনুসার। এর অর্থটা কি আমাদেরকে প্রথমে জানতে হবে। দেখো, দিক কথাটা দিক থেকে এসছে। আমাদের তো 10টা দিক, তার মধ্যে 4টা দিককে আমরা প্রাধান্য দিয়ে থাকি, উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম। আর বিজয় কথাটার অর্থ হচ্ছে জয়লাভ করা। তাহলে চতুর্দিকটাকে জয়লাভ করা, এক কথায় যদি আমরা বলি সব দিক থেকে জয়লাভ, বুঝতে পারছো? বা এক কথায় যদি আমরা বলি বিশ্বজয়, তাহলে সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হয় বা আক্ষরিক অর্থে মিনিং হয় কার না? দিগ্বিজয় কথাটির। তাহলে প্রথম প্রশ্ন, দিগ্বিজয় কথাটির অর্থ কি? আমরা কি বলবো না সব দিক থেকে জয়লাভ বা বিশ্বজয়। আশা করব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এরপর আরেকটা রয়েছে আমাদের রূপকথা। দেখো, রূপকথা এটা হচ্ছে লোককাহিনীর একটি অন্যতম ধারা। লোককাহিনী এক সময় ছিল যা ছিল শ্রুতি, অর্থাৎ শুনে শুনে মনে রাখা হতো, লৌকিক কাহিনী। কিন্তু আধুনিকতায় সেটা আর কিন্তু শুনে শুনে না, সেটা কিন্তু লিখিত আকারেও প্রকাশ পায়। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি রূপকথার ঠাকুমার ঝুলি। তোমরা সকলেই দেখেছো ঠাকুমার ঝুলি, আমাদের কাছে খুবই একটা পপুলার, একটা জনপ্রিয় লোককাহিনী বা রূপকথা বলতে পারো। সেখানে কিন্তু পরী আছে, দৈত্য আছে, রাজপুত্র আছে, রাজকন্যা আছে, সেখানে বিভিন্ন অলৌকিক টাইপের সামথিং মিরাকল। এই গল্পটা হচ্ছে রূপকথা। তাহলে চতুর্দিকটা বিশ্বজয়ের একটা রূপকথা। তুমি টাইটেলটা থেকে এইটুকু আশা করি বুঝতে পেরেছো যে এই টাইটেলটার মাধ্যমে একটা অলৌকিক কোন একটা গল্প আছে, বুঝতে পারছো? তাহলে টাইটেলটা তো বুঝলাম, এবার আমাদেরকে যেটা জানতে হবে কবিতাটির উৎস কি, মানে কোথা থেকে নেওয়া হয়েছে সেটা জানতে হবে। প্রথমে আমরা জানবো উৎস কথা, রক্তে আমি রাজপুত্র। বুঝতে পারছো? টাইটেলটা দেখো, শিহরণ সৃষ্টিকারী টাইটেল, তাই না? রক্তে আমি রাজপুত্র। এখানে তুমি বলবে যে নবনীতা দেবসেন তো একজন লেখিকা, তাহলে তিনি রাজপুত্র কথাটা ইউজ করলেন। দেখো, রাজপুত্র কথাটা ইউজ করলেন, রাজপুত্র কথাটির মধ্যে একটা শৌর্য লুকিয়ে আছে, শৌর্য, বুঝতে পারছো? একটা বীরত্ব লুকিয়ে আছে। তাই এটাকে যদি আমরা সন্তান ওয়ার্ডটা ইউজ করি তাহলে কিন্তু বেটার হয়। এখানে কিন্তু কোনো জেন্ডার ডিফারেন্স আমি করছি না, এখানে বোঝাতে চাইছি মূলত যে রাজপুত্র কথাটির মাধ্যমে তিনি চেয়েছেন। দেখো, প্রাচীনকালে কি হতো, দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে কে যেত? নিশ্চয়ই রাজপুত্র। রাজকন্যা তো ম্যাক্সিমাম সময় দেখতাম বন্দি আছে। তাহলে তিনি যদি বলতেন রক্তে আমি রাজকন্যা, সেটা টাইটেলটা কিন্তু ঠিক হতো না, কারণ রাজকন্যা তো ম্যাক্সিমাম টাইমে বন্দি থাকে। কোন দৈত্য হয়তো রাজকন্যাকে বন্দি রেখেছে, কে যে পরে বাঁচাবে না রাজপুত্র। তাই টাইটেলটা তিনি নিজেকে ইমাজিন করেছেন অ্যাজ আ প্রিন্স, অর্থাৎ রাজপুত্র হিসাবে। তাই এখানে একটা শৌর্যের প্রতীক, একটা বীরত্বের প্রতীক। কবিতাটি রচনাকাল 1973 খ্রিস্টাব্দ। এবার আমরা জানবো কিছু অচেনাকে চেনা, অর্থাৎ প্রথমেই জেনেছি আমরা নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থের নাম প্রথম প্রত্যয়, এটা 1 নাম্বার। 2 নাম্বার, এই আলোচ্য যে কবিতা অর্থাৎ দিগ্বিজয়ের রূপকথা, এই কবিতাটির প্রধান চরিত্র কে না? প্রধান চরিত্র রাজপুত্র। বুঝতেই পারছো,
এরপর এই রাজপুত্র নব সমাজের নায়ক, অর্থাৎ নতুন যে গঠিত সমাজ তার নায়ক হচ্ছে কিন্তু আমাদের রাজপুত্র। মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে পুরনো আদর্শের ভাঙন, পুরনো আদর্শকে ফেলে একটা নব ঐতিহ্যকে গঠন করা। আর কি রাজপুত্রের সম্বলটা কি, মানে কি কি তিনি নিয়ে যাবেন? দুটো জিনিস যেটা আজকের সমাজে খুবই গুরুত্বপূর্ণ, সেটার নাম কি? এক বিশ্বাস, দুই ভালোবাসা। এই দুটো জিনিস কিন্তু সম্বল কার? রাজপুত্রের। এই দুটো জিনিস নিয়ে কিন্তু তার মধ্যে শৌর্য বা বীরত্ব প্রকাশ পাবে। এরপর কবিতাটির রাজপুত্রের আস্থা কোথায়? আস্থা মানে কি তিনি চান? অ্যাকচুয়ালি তিনি হচ্ছে মানবিক মূল্যবোধের প্রতীক। আমাদের যে একটা মূল্যবোধ, একটা ভ্যালু, সেটার কিন্তু প্রতীক হচ্ছে কোনটা? এটা। আর বিশ্বাস বা ভালোবাসা কোনো তো বস্তু নয়, ম্যাটেরিয়ালিস্টিক কোনো গুডস নয়, এটা কিন্তু একটা মানবিক মূল্যবোধের সঞ্চার ঘটায়। তাহলে আশা করব ইন্ট্রোডাকশনটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি। ওকে, এরপর কবিতাটির যে লাইন টু লাইন একটা এক্সপ্লেনেশন, ওটা আমরা করছি। তো চলো পোয়েমটা শুরু করা যাক। তাহলে চলো কবিতাটা শুরু করি। প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখো, পুরোটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেকটা এমসিকিউ আশা রাখবো তোমরা কিন্তু পারবে। তো চলো, প্রথম লাইন, রক্তে আমি রাজপুত্র। প্রথম প্রশ্ন, রক্তে আমি রাজপুত্র, মানেটা ক্লিয়ার করো। লিখছেন নবনীতা দেবসেন, তিনি একজন নারী বা রমণী, তিনি নিজেকে বলছেন হলেনি বা আমি রমণী, রক্তে কিন্তু আমি রাজপুত্র। তার মানে আমার মধ্যে যে শৌর্য, যে বীরত্ব, সেটা কিন্তু আমার মধ্যেও রয়েছে, তাই আমিও পারি দিগ্বিজয় করতে। তাই নিজেকে তিনি বলছেন রক্তে কিন্তু আমি রাজপুত্র। রাজপুত্র কেন বললেন? ওই যে বললাম, বীরত্বের প্রতীক, শৌর্যের প্রতীক। রাজকন্যা তো বন্দী থাকতো, প্রাচীন যদি আমরা লোককাহিনী দেখতে পাই, উদ্ধার করতো কে? রাজপুত্র। তাই তো বলছেন রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী। আমার মা, জননী বলতে মা, হলেনি বা দুঃখিনী জননী, তার মানে মা হতেই পারে দুঃখিনী। এবারে তুমি বলো দুঃখিনী মা কাকে বলা হয়েছে? 2 নাম্বার লাইনে 4 নাম্বার শব্দটা পড়ো, দুয়োরানী। রাজার 2 রানী থাকতো, সৌরানী আর দুয়োরানী। সৌরানী থাকতো সুখে সমৃদ্ধিতে, আর দুয়োরানী কিন্তু অবহেলিত, উপেক্ষিত, নির্যাতিত। তাহলে কোন রকম সুযোগ সুবিধা পেত না কে? দুয়োরানী। তাই নবনীতা দেবসেন বলছেন আমার মা হতেই পারে দুঃখিনী, হলেনি বা দুঃখিনী জননী। মা হতেই পারে দুঃখিনী, মা হতেই পারে অভাব, অভাব থাকতে পারে মায়ের। দিগ্বিজয়ে যেতে হবে, আমার কিন্তু দিগ্বিজয়ে যেতেই হবে। পরিবারের সাপোর্টেবল অতটা পাচ্ছি না, কিন্তু তবুও আমাকে দিগ্বিজয়ে যেতে হবে। আমি বিশ্বজয় করব, আমি সব দিকটা জয়লাভ করব। তাই দিগ্বিজয়, দিগ্বিজয় বলতে সব দিক থেকে জয়লাভ বা বিশ্ব জয় করা, দিক বিদিক ঘুরে বেড়ানো এবং জয়লাভ করা। যেখানেই যাব জিতেই ফিরবো। এটা শৌর্যের প্রতীক, এটা বীরত্বের প্রতীক। কি বলছেন? দুয়োরানী দিলেন সাজিয়ে। তবুও তো মায়ের যেটুকু আছে, মা আমাকে সেইটুকু দিয়েই সাজিয়ে দিলেন। আমি যাচ্ছি কোথায়? দিগ্বিজয়ে। দিগ্বিজয় কথার অর্থ কি? বিশ্বজয়। মায়ের পরিচয় দুয়োরানী। সবটাই তো পৌরাণিক কাহিনী। রূপকথা তো টাইটেলটাতেই তো বুঝিয়ে দিয়েছি আমি তোমাদেরকে, রূপকথা। লোককাহিনীর একটা অন্যতম ধারাই হচ্ছে রূপকথা, যেখানে দৈত্য পাবে, পরী পাবে, রাজপুত্র পাবে, রাজকন্যা পাবে। দেখো, কবচ কুণ্ডল নেই, মা আমাকে সাজিয়ে দিয়েছেন আমি যেহেতু যুদ্ধ করতে যাচ্ছি, কিন্তু কবচ কুণ্ডল নেই। কবচ কুণ্ডল কথার অর্থ কি? এই কবচ কুণ্ডল ছিল কর্ণের, সূর্যদেবের আশীর্বাদ, তিনি কবচ কুণ্ডল পেয়েছিলেন। কবচ কুণ্ডল কথার অর্থ কি? কুণ্ডল মানে দুল। দেখবে আগেকার দিনে রাজপুত্র বা রামায়ণ তুমি দেখবে, মহাভারত দেখবে, বড় বড় কুণ্ডল পরে থাকতো, কানের দুল। আর কবচ বলতে, কবচ বলতে বড় বড় প্রোটেকশন পড়তে দেখবে তুমি, গোটা গায়ে একটা বর্ম থাকতো। বর্ম, বর্ম শব্দটা পড়েছো তোমরা ক্লাস 10-এ, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাতে, তাই না?
তাহলে এখানে আমরা পাচ্ছি কি রেফারেন্সটা, যে পুরোটা শরীরটা ঢাকা আছে কি দিয়ে? কবচ দিয়ে। যদি কেউ শত্রু আঘাতও করে জোরে, কিছু হবে না। কার? কর্ণের। পরবর্তীতে দেখা যায় এই কবচ আর কুণ্ডলটা নিয়েছিল কে? ইন্দ্র। তার জন্য কিন্তু পাণ্ডবদের সঙ্গে পরাজয়ের একটা গল্প আছে। এটা যদিও পৌরাণিক কাহিনী, তোমাদেরকে এক্সট্রা ভাবে বলে রাখলাম। তাহলে কবচ কুণ্ডলের অধিগত কে? না, কর্ণ। আর কর্ণ আমাদের সবার প্রিয় ক্যারেক্টার বা প্রিয় চরিত্র, যদি মহাভারতের আঙ্গিকে আমরা দেখি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বলছি কবচ কুণ্ডল নেই, মা আমাকে সাজিয়ে দিয়েছেন, আমি যেহেতু দিগ্বিজয়ে যাচ্ছি, নবনীতা দেবসেন বলছেন, কিন্তু আমার কবচ কুণ্ডল দেয়নি। আর কি? ধনুক। তুমি ধনুক জানো? তুনির। তুনির বলতে তীর। অ্যাকচুয়ালি তীর রাখার জায়গাটাকেও কিন্তু তুনির বলে, তীর রাখার আধার বা আশ্রয়। তাহলে তুনির বলতে এখানে তীর। তাহলে তীর ধনুকও নেই, দেহের যে বর্ম কবচ বা কুণ্ডল সেটাও কিন্তু এখানে নেই। শিরস্ত্রাণ। শিরস্ত্রাণ বলতে দেখবে মাথার একটা মুকুট পরে, আমরা যে হেলমেট পরি বাইক চালানোর সময়, সেটাও একটা শিরস্ত্রাণ। যে যুদ্ধে যায় সে কিন্তু প্রকৃত তৈরি হয়ে তাকে যেতে হয়। প্রকৃত তৈরি হয়ে যদি না যায় তার কিন্তু ক্ষতি হতে পারে। তাই তার শিরস্ত্রাণ প্রয়োজন, অর্থাৎ মাথার একটা মুকুট প্রয়োজন। হেলমেটটাও যেমন শিরস্ত্রাণ, সেরকম শিরস্ত্রাণ বলতে এখানে মাথার বর্ম বা মাথার মুকুটকে বোঝানো হচ্ছে। তাহলে আমার মা অর্থাৎ দুয়োরানী আমাকে সাজিয়ে দিয়েছেন, কিন্তু কবচ কুণ্ডল দেননি। আর কি দেয়নি? ঠিক আছে, তাহলে কবচ কুণ্ডল দেননি, আর কি দেননি? না, দুয়োরানী দিলেন সাজিয়ে, কিন্তু ধনুক তুনির দেননি, শিরস্ত্রাণ কিছুই ছিল না। তাহলে মা আমাকে সাজিয়েছেন মায়ের সাধ্য মতো, কিন্তু আমার কিছুই ছিল না। কবচ কুণ্ডলও ছিল না, ধনুক তুনির তীর ধনুকও ছিল না, শিরস্ত্রাণ মানে মাথার যে বর্ম, মাথার যে একটা প্রোটেকশন, সেটাও কিন্তু ছিল না। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। কি লাইন, মধুর লাইন! শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। তার মানে সরঞ্জাম বলতে আমরা জানি জিনিস। তাহলে আশীর্বাদ প্রাপ্ত মা আমাকে দুটো জিনিস দিয়েছিলেন। তোমাদের প্রশ্ন, সেই দুটো জিনিস কি কি? আসছি, নিচের লাইনই আছে। এখানে আশীর্বাদী দেখো দয়ে দীর্ঘই আছে, আমরা যদি অভিধানে তাকাই তাহলে কিন্তু দয়ে হর্ষই পাবো। এই কথাটা বলে রাখলাম। তাহলে এটা গেল আমাদের প্রথম স্তবক। প্রথম স্তবক আশা করব ক্লিয়ার করতে পেরেছি। দ্বিতীয়ত তাহলে দুটো আশীর্বাদী জানবো কি কি। এক নাম্বার আশীর্বাদী দেখো মা দিয়েছে এই জাদু অশ্ব। অশ্ব মানে আমরা জানি ঘোড়া। বলছে এই জাদু অশ্ব দিয়েছে মা আমাকে আশীর্বাদ স্বরূপ। জাদু বলতে ম্যাজিক। এবারে ঘোড়া যদি ম্যাজিক্যাল হয়, ঘোড়া যদি জাদুর হয়, তাহলে সেই ঘোড়াটি আমরা যেখানে চাইবো সেখানে নিয়ে যেতে পারবো। জাদু অশ্ব তো, শুধু তো অশ্ব নয়, জাদু অশ্ব দিয়েছে। মরুপথে সেই হয় উট। আমি আগেই বলেছি রূপকথা, রূপকথায় সবকিছুই সম্ভব। মানুষ কল্পনাতেই তো সুখী। কল্পনায় কি না হয়? কল্পনায় তুমি সব কিছু হতে পারে, তুমি যা চাইবে কল্পনায় তাই হবে। তাই দেখো মা যে আমাকে ঘোড়াটা দিয়েছেন, সেটা যদি আমি মরুভূমিতে যাই, আর মরুভূমির জাহাজ কাকে বলে? উটকে। মরুভূমিতে যদি আমরা দেখি তাহলে প্রধান যানবাহন বলতে মরুভূমিতে কাকে বুঝি? উটকে বুঝি। তাহলে মা যে আমাকে ঘোড়াটা দিয়েছে, যদি আমি মরুভূমিতে যাই, সেটা কিন্তু উটের ভূমিকায় অবতীর্ণ হয় সেই ঘোড়া। তাহলে ঘোড়া উট হয়ে যাচ্ছে, তাই ঘোড়াটাকে বলা হচ্ছে জাদু ঘোড়া বা জাদু অশ্ব। মরুভূমিতে কিসের ভূমিকা অবতীর্ণ হচ্ছে? না, উটের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। দেখো আকাশে পুষ্পক, তাহলে আমরা স্থলে দেখে নিলাম
ঘোড়াটা উট হয়ে গেল মরুপথে। যখন আমি আকাশ পথে যাব, আমি তো দিগ্বিজয় বলেছি, চতুর্দিকটা জয়লাভ করব, তাহলে আমাকে জলেও ভাবতে হবে, স্থলেও ভাবতে হবে, অন্তরিক্ষ বা আকাশেও ভাবতে হবে। স্থলে দেখে নিলাম, এবারে আসবো কোথায় আমরা? আকাশে। আকাশে পুষ্পক। পুষ্পক বলতে একটা রথ, চ্যারিয়ট, যে রথটা পৌরাণিক কাহিনীতে বলা আছে কুবেরের। ঠিক আছে, একমাত্র রথ, কুবেরের রথ। ঠিক আছে, সেই রথটা দিয়ে আকাশ পথে যাওয়া যেত, পুষ্পক নাম। আর এই পুষ্পক রথটা রাবণ কিন্তু নিয়েছিল। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যখন লেগেছিল, রামচন্দ্রের সঙ্গে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাবণ কিন্তু এই রথটাকে নিয়েছিল, সেই হচ্ছে পুষ্পক। তাহলে মা আমাকে যে জাদু অশ্বটা দিয়েছেন, সেই অশ্বটা যখন আমি মরুপথে যাব, স্থলপথে যাব, তখন কিন্তু উটের ভূমিকা অবতীর্ণ হবে। আমি যখন আকাশ পথে যাব, মায়ের জাদু অশ্ব কিন্তু কি হয়ে যাবে? পুষ্পক, ডানা মেলে উড়বে। কল্পনা, রূপকথা। তারপর দেখো, তারপর বলা হচ্ছে যে আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। সিন্ধু জলে বলতে সমুদ্রের জলে, তাহলে সমুদ্রের জলে সাজে সপ্তডিঙা। সপ্তডিঙা হচ্ছে বাণিজ্য তরী। মনসা মঙ্গল যদি আমরা তাকাই, চাঁদ সদাগর অর্থাৎ লক্ষিন্দরের পিতা, তার কিন্তু এই সপ্তডিঙা ছিল, অর্থাৎ 7টা ছোট নৌকার পসরা একটা তরীতে নিয়ে যেতে পারতো, তার নামই হচ্ছে সপ্তডিঙা। তাহলে যখন আমি যাচ্ছি কোথায়? স্থলপথে, তখন মায়ের দেওয়া জাদু অশ্ব উটের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। যখন আমি আকাশে বা অন্তরিক্ষে যাব যুদ্ধ করতে বা বিশ্ব জয় করতে, তখন মায়ের দেওয়া জাদু অশ্ব পুষ্পকের ভূমিকায় অবতীর্ণ হবে। যখন আমি যাব কোথায়? না জলপথে, তখন সেটি সপ্তডিঙার ভূমিকায় অবতীর্ণ হবে। যে সপ্তডিঙা আমি বললাম যে মনসা মঙ্গলের চাঁদ সদাগরের একটা বাণিজ্য তরী, যেটা হচ্ছে সপ্তডিঙা। তার নাম রেখেছি বিশ্বাস। কি সুন্দর লাইন দেখো, মায়ের দেওয়া জাদু অশ্বের নাম রেখেছি আমি বিশ্বাস, যেটা মানবিক মূল্যবোধের প্রতীক, যেটা থাকলে আর কখনোই কোনো অশুভ শক্তি আমাকে দমন করতে পারবে না। তাই মায়ের দেওয়া দুটো আশীর্বাদী জিনিসের মধ্যে একটি হলো জাদু অশ্ব, তার নাম রেখেছি আমি বিশ্বাস। তাহলে একটা আশীর্বাদী জিনিস, যেটা হচ্ছে বিশ্বাস। দুটো আশীর্বাদী জিনিস দিয়েছিলেন তো, তাই 2 নাম্বার আশীর্বাদী জিনিস কি দেখতে হবে? 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। অসি কথার অর্থ হচ্ছে তরবারি বা তলোয়ার। হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত। মন্ত্রপুত বলতে দেখবে যদি আমরা লোককথায় যাই, মন্ত্র শক্তি হচ্ছে একটা বিশাল শক্তি, যেটি দ্বারা শরীরকে শুদ্ধ করা যায়, যেটি দ্বারা মন শুদ্ধ করা যায়। মন্ত্র একটা বিশাল শক্তি, শুধু প্রাচীন যুগে কেন, আধুনিক যুগে এখনো মন্ত্রের একটা দাম আছে, মন্ত্রের একটা মূল্যবোধ আছে। দেখো বলা হচ্ছে এই হৃদয়ের খাপে ভরা, তাহলে আমার মনের মধ্যে রয়েছে মন্ত্রপুত অসি, একটা তরবারি দিয়েছেন। শানিত ইস্পাত খণ্ড। শানিত মানে তীক্ষ্ণ বা ধারালো, ইস্পাত খণ্ড, তাহলে একটা বড় ইস্পাতের টুকরো যেটা শানিত বা ধারালো, সেটা কি? অভঙ্গুর, যেটা ভাঙে না, যেটা ভাঙবে না। তার নাম রেখেছি কি আমি? ভালোবাসা। তাহলে মা আমাকে দুটো জিনিস দিলেন, একটা জিনিস বিশ্বাস, একটা জিনিস ভালোবাসা, যেটা দিয়েই আমি দিগ্বিজয় করতে পারবো, আমি বিশ্ব জয় করতে সক্ষম হব, এটা লেখিকার বিশ্বাস। নিশ্চিত পৌঁছবো। পৌঁছবো বলতে পৌঁছে যাব।
আমার অভিপ্রায় সাকসেস হবে, সফল হবে। সেই তৃষ্ণা হর, তৃষ্ণা মানে পিপাসা, তেষ্টা, হর মানে কি, এরা হরণ করে, তৃষ্ণা হরণ করে। সেখানে পৌঁছে যাব খরজুরের দ্বীপে। খরজুর বলতে খেজুর, দ্বীপ বলতে দ্বীপ। তাহলে আমি পৌঁছে যাব খেজুরের দ্বীপে। তুমি এখনই বলবে যে খেজুরের দ্বীপে যেতে গেলেন কেন? খেজুর দেখবে মরুভূমি এলাকায় বালিতে হয়। তাই যখন অনেকটা পথ আমি অতিক্রান্ত করব, অবশেষে দেখা পাবো কার? খেজুরের, মানে জীবন বৃক্ষ। খেজুরকে জীবন বৃক্ষ বলা হয়, জীবন বৃক্ষ বলা হয়। তাই আমি আমার সঠিক গন্তব্যে পৌঁছে যাব। অনেকটা অতিক্রম করব তো মরুভূমিতে, তারপর আমি আমার সঠিক যে আস্তানা সেটা কিন্তু আমি পৌঁছে যাব। অর্থাৎ আমি আমার দিগ্বিজয় সম্পূর্ণ করতে পারবো। এটাই হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা। আশা করব কবিতাটা তোমরা বুঝতে পেরেছো এবং চ্যানেলের সঙ্গে থাকো। তোমাদের যদি অন্য কোনো কবিতা বা গল্পের আলোচনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এছাড়া যদি আমাদের একাডেমিতে তোমরা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক হও অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে তাতে কল বা মেসেজ করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতেই পারো। নট অনলি ইন বেঙ্গলি সাবজেক্ট বাট অলসো আর্টস গ্রুপের সকল সাবজেক্টস কিন্তু আমরা প্রোভাইড করে থাকি টু দ্য টেক্সট ওরিয়েন্টেড ইলুমিনেটিং টিচিং উইথ প্রিন্টেড নোটস। আজ এই অবধি, খুব শীঘ্র দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে। সঙ্গে থাকো, ভালো থেকো, টাটা।